প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ কঠিন সময় পার করছে, তাই অতীতে যে কোনো সময়ের চেয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। সকালে ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ কমপ্লেক্সে ন্যাশনাল ডিফেন্স কোর্স 2024 এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স 2024 কোর্সের সমাপনী অনুষ্ঠানে সার্টিফিকেট প্রদান শেষে এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা। জাতীয় বিপর্যয় থেকে শুরু করে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দেশের সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রশংসনীয় বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা সফলতার সাথে কোর্স সম্পন্ন করার জন্য ন্যাশনাল ডিফেন্স কোর্স 2024 এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স 2024-এ অংশগ্রহণকারী সকলকে অভিনন্দন জানান। Globally, we are at a strategically critical times, and Bangladesh is no exception to that. Ramifications of our actions will have far-reaching consequences in near and far future. We must continue to remain steadfast in our resolve. It's only the people of a nation that can decide on the destiny of their nation. To thrive, we need to be together more than ever before. Global challenges do not belong to any one nation alone. They need multilateral efforts to overcome. The global problem solving must therefore rely on cooperation, not conflict. দেশের চলমান নানান ইস্যুতে জাতীয় ঐক্যের ডাক দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ লক্ষ্যে তিনি সব রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও ধর্মীয় সম্প্রদায় নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এর ধারাবাহিকতায় আজ বসবেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে। বিকেল 4টায় ফায়ার সার্ভিস একাডেমি রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার তিনি ধর্মীয় সম্প্রদায় নেতাদের সঙ্গে বসবেন। গতকাল প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আরও বলেন, প্রধান উপদেষ্টা সবার সঙ্গে সংলাপের আহ্বান করেছেন। তিনি তাদের সঙ্গে বসবেন। বৈঠকের উদ্দেশ্য জাতীয় ঐক্য। তিনি জাতীয় ঐক্যের ডাক দেবেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ভারতের সাথে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রশ্নে ভারতকে এক চুলও ছাড় দেওয়া হবে না। রাতে প্রধান উপদেষ্টার সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি বলেন, ডক্টর ইউনূসের সাথে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সংস্কার কমিশন, সাম্প্রতিক সহিংসতা, সীমান্ত হত্যার বিচার, পানির ন্যায্য হিস্যা নিয়ে আলোচনা হয়েছে। তিনি ছাত্রদের কাছ থেকে শুনতে চেয়েছেন, ভারতের সঙ্গে সম্পর্কে দেশের সম্মান যাতে বজায় থাকে তা নিয়েও আলোচনা হয়েছে। আওয়ামী লীগ সরকার এই সংখ্যালঘু ট্রাম্প কার্ডটির মধ্য দিয়ে একটা ন্যারেটিভ বাস্তবায়ন করেছে যে আওয়ামী লীগ যতদিন রয়েছে ততদিন হচ্ছে হিন্দু ধর্মের স্বার্থ রক্ষা হবে। আমরা এই বিষয়টিকে আপনাদের মিডিয়ার মধ্য দিয়ে ভারতকে বলতে চাই, আওয়ামী লীগ সরকার যেভাবে সংখ্যালঘুদেরকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, তাদের সম্পদ লুণ্ঠন করেছে, সেটির উদাহরণ আর ইতিহাসে দ্বিতীয়টি নেই। আপনারা যদি মনে করেছেন যে আওয়ামী লীগই শুধুমাত্র সংখ্যালঘুদের অধিকার রক্ষা করবে, সেটি সম্পূর্ণ আপনাদের ভুল ধারণা। জনগণের দৃষ্টি দিয়ে আপনারা এই সরকারের সাথে আপনারা ন্যায্যতার সম্পর্ক গড়ে তুলুন। আর যদি আমাদের সম্পর্কটি যদি কোনোভাবে ডিটোরিয়েট হয়, তাহলে কিন্তু অখণ্ডতার প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে আমরা এক হাত পরিমাণ, এক চুল পরিমাণ আমরা ছাড় দিব না। নির্বাচনী ব্যবস্থা সহ দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার লন্ডন সময় রাতে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে রয়্যাল রিজেন্সি হলে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, চিন্তা করাও যায় না কিভাবে আওয়ামী লীগ সরকার দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করে দিয়েছে। প্রতি বছর তারা $16 বিলিয়ন করে পাচার করেছে। এ সময় ভারতকে বাংলাদেশ বিরোধিতা বন্ধের আহ্বানও জানান মির্জা ফখরুল। ফ্যাসিস্ট দীর্ঘ 15 বছর ধরে বাংলাদেশের আত্মাকে বিক্রি করে দিয়েছেন, যিনি বাংলাদেশের সমস্ত অর্থনীতিকে ধ্বংস করেছেন, রাজনৈতিক কাঠামোটাকে ধ্বংস করেছেন। আমাদের যে স্বপ্ন 1971 সালে আমরা দেখেছিলাম একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, গণতান্ত্রিক রাষ্ট্র, সেই স্বপ্নকে ধ্বংস করে দিয়েছিল, ধূলিসাৎ করে দিয়েছিল বন্ধুগণ। আজকে সেই জন্যই আমাদের অনেক শান্তির কথা, সান্ত্বনার কথা যে আমরা এখন
সেই অবস্থাটা ফিরে পেয়েছি। আজকে এখানে অনেকে আছেন যারা বয়স্ক মানুষ, আবার অনেকে আছেন যারা তরুণ। এই তরুণেরা অনেকেই বাংলাদেশ থেকে পালিয়ে এসেছিল, সেই সময় টিকতে পারেনি দেশের মধ্যে। মামলা মোকদ্দমা হত্যা খুন যখন গুমের মধ্য দিয়ে তাদেরকে পালিয়ে আসতে হয়েছে। অনেক সাংবাদিক আছেন তারাও পালিয়ে চলে এসেছিলেন, কারণ উপায় ছিল না, সেখানে বেঁচে থাকার কোনো পথ ছিল না। আজকে আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা সেই অবস্থা থেকে আমাদের মুক্তি দিয়েছেন। মানবতা বিরোধী অপরাধের এক মামলায় বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ও কামরুল ইসলামকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকাল 10:20 দিকে দুজনকে কারাগার থেকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে আনা হয়। ছাত্র জনতার অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধে অভিযোগে ট্রাইব্যুনাল করা এক মামলায় আসামি আমির হোসেন আমু ও কামরুল ইসলাম। ওই মামলায় আজ শুনানি হওয়ার কথা রয়েছে। মামলায় আসামি করা হয়েছে ওবায়দুল কাদের সহ বিগত আওয়ামী লীগ সরকারের 45 জন মন্ত্রী, উপদেষ্টা, সংসদ সদস্যকে। ইতিমধ্যে তাদের অনেককে গ্রেপ্তার করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে ট্রাইব্যুনালে আছেন সহকর্মী নুসরাত শারমিন, যুক্ত হচ্ছে তার সাথে। নুসরাত, ট্রাইব্যুনালে আজকের কার্যক্রম সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানান। সাদিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন এই মুহূর্তে আমি রয়েছে ট্রাইব্যুনালের সামনে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে কিন্তু সকাল 10:20 দিকে আওয়ামী লীগের বর্ষিয়ান দুই নেতা, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এবং আসলে সাবেক শিল্পমন্ত্রী, 14 দলের সমন্বয়ক এবং মুখপাত্র আমির হোসেন আমুকে কিন্তু সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আমরা গত 2 ডিসেম্বর আসলে দেখেছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রসিকিউশন টিম রয়েছে তারা কিন্তু মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যার অভিযোগে একটি আবেদন দাখিল করেছিলেন যেটা আজকে 4 তারিখে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আর সেটি কিন্তু হয়েছে, ট্রাইব্যুনালে তাদেরকে হাজির করা হয়েছে এবং ট্রাইব্যুনালে হাজির করার পর নতুন করে কিন্তু তাদেরকে আসলে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধে গ্রেফতার দেখানো হয়েছে এবং গ্রেফতার দেখিয়ে আদালত কিন্তু তাদেরকে আসলে কারাগারে প্রেরণ করার নির্দেশ দিয়েছেন। সেই সাথে আরও একটি ব্যাপার আপনাকে জানিয়ে রাখা ভালো, সেটি হচ্ছে যে আমরা আসলে আজকে দেখেছি এখানে যে মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যার যেই অভিযোগটি দায়ের করা হয়েছে, সেই দায়ের করা অভিযোগে কিন্তু ওবায়দুল কাদেরকে আসলে প্রধান আসামি করে 45 জনকে অভিযুক্ত করা হয়েছে এবং ক্রমান্বয়ে তাদেরকে আসলে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। কারণ অনেকেই আসলে পলাতক রয়েছেন, যার কারণে আসলে অনেকেই গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে আইনানুগ প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করার কথা আসলে প্রসিকিউশন টিম জানিয়েছেন। তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তাদের সঙ্গে আমরা কথা বলার পর যতটুকু জানতে পেরেছি, প্রসিকিউশন টিম আমাদেরকে বলেছে যে আসলে 19 জুলাই ছাত্র জনতার যখন গণ অভ্যুত্থান চলছিল, ঠিক সেই সময় আসলে গণভবনে 14 দলের সমন্বয়ক এবং মুখপাত্র আমির হোসেন আমুর নির্দেশে আসলে 14 দলের একটি বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেই বৈঠকেই কিন্তু কারফিউর যে নির্দেশনাটি আসে সেটি আসে এবং সরাসরি আসলে গুলি করে হত্যা করার নির্দেশটি দেওয়া হয়। আর এই গুলি করার হত্যার নির্দেশের পর কিন্তু আসলে অনেক ছাত্র জনতার উপর নির্বিচারে আসলে গুলি করে নির্মমভাবে তাদেরকে হত্যা করা হয়। সেই অভিযোগেই কিন্তু আজকে দায়ের করা হয়েছে মামলাটি এবং এই মামলার প্রেক্ষিতে নিউ মার্কেট এলাকার, আপনি জানেন ঢাকা 2 আসনের এমপি ছিলেন হচ্ছে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এবং তার নির্দেশে সেখানে কিন্তু আসলে বিশাল হত্যাযজ্ঞ চালানো হয়। ব্যাপক হত্যাযজ্ঞের আসলে মূল আসামি হিসেবে কিন্তু তাকে ধরা হচ্ছে এবং তার সাথে কিন্তু নিউ মার্কেট থানায় আমরা দেখেছিলাম যে 18 নভেম্বর এবং আমাদের যিনি আছেন আমির হোসেন আমু, তাকে 6 নভেম্বর গ্রেফতার দেখানো হয়েছে নিউ মার্কেট থানার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায়। সেই মামলায় তারা আসলে এতদিন কারাগারে ছিলেন। আর ট্রাইব্যুনালে আসলে 17 অক্টোবর একটি গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের একটি মামলা দায়ের করা হয়েছিল এবং তারা যেহেতু কারাগারে ছিলেন, সেই কারাগার থেকেই কিন্তু আসলে 2 ডিসেম্বর আসলে তারা আবেদনটি দাখিল করেন এবং ট্রাইব্যুনাল সেই আবেদনটি মঞ্জুর করেন। 4 তারিখ আজকে সকালে তাদেরকে আসলে ট্রাইব্যুনালে হাজির করা হয় এবং এই মামলার আসলে ধার্য তারিখ আছে আগামী 18 ডিসেম্বর। সেই 18 ডিসেম্বরও কিন্তু তাদের দুজনকে আবারও হাজির করতে বলা হয়েছে। তো আমার কাছে আসলে সাদিয়া এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ। আবারও আমরা কোনো সংবাদ থাকলে আপনাদের সঙ্গে যুক্ত হয়ে জানানোর চেষ্টা করব। ফিরছি আপনার কাছে। নুসরাত, আপনাকে ধন্যবাদ। এবারে অন্যান্য প্রসঙ্গ। পল্টন থানার যুবদল নেতা শামীম হত্যা মামলায় মিরপুরের সাবেক কাউন্সিলর জামাল মোস্তফা ও
মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক রোকেয়া জামানের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার তাদের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এছাড়া মোহাম্মদপুর থানার হত্যা মামলায় আনিসুল হককে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। আর শাহবাগ থানার একটি মামলায় আনিসুল হক, হাসানুল হক ইনু ও রাশেদ খান মিননকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়াও পল্টন থানার একটি মামলায় সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমানকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে আসামি পক্ষের আইনজীবী জানান, বারবার একই আসামিদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানোয় মানবাধিকার লঙ্ঘন। পাবলিক প্রসিকিউটর বলেন, আসামিরা সবাই ফ্যাসিস্ট সরকারের সহযোগী। তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ হস্তক্ষেপে এত মানুষ প্রাণ হারান। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের বিষয়টি মার্কিন পররাষ্ট্র দফতরের প্রেস ব্রিফিংয়ে উঠেছে। এই দফতরের উপমুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন, যারা অপরাধে অভিযুক্ত তাদেরও উপযুক্ত প্রতিনিধিত্ব করতে দিতে হবে এবং মৌলিক স্বাধীনতা ও মানবাধিকার রক্ষা করতে হবে। স্থানীয় সময় মঙ্গলবার নিয়মিত এ প্রেস ব্রিফিংয়ে কথা বলেন তিনি। বেদান্ত প্যাটেল বলেন, যুক্তরাষ্ট্র প্রতিটি সরকারের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে কাজ করে, যাদের সাথে সম্পর্ক রয়েছে। ধর্মীয় স্বাধীনতা ও মৌলিক মানবাধিকারের প্রতি সবার শ্রদ্ধাশীল হওয়া দরকার। যে কোনো প্রতিবাদ শান্তিপূর্ণ হওয়া উচিত এবং যে কোনো ক্রাউনডাউন, এমনকি শুধু ক্র্যাকডাউন নয়, যে কোনো সরকারের আইনের শাসনকে সম্মান করতে হবে। আর তারই অংশ হিসাবে জনগণের মৌলিক মানবাধিকারকে সম্মান করতে হবে এবং যুক্তরাষ্ট্র এই বিষয়ে জোর দেওয়া অব্যাহত রাখবে। সিরাজগঞ্জের বেলকুচিতে চাকরি দেয়া ও বিদেশে নেওয়ার কথা বলে শতাধিক মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা নিয়ে উধাও প্রতারক আব্দুল মতিন। অভিযোগ রয়েছে, পাওনা টাকা চাওয়ায় হত্যা করেছেন বন্ধুকেও। ঘটনার 1.5 মাস পার হলেও এখনও গ্রেপ্তার হয়নি কেউ। পুলিশ বলছে, আসামিরা গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছে। অন্যদিকে টাকা ফেরত পাবার প্রত্যাশায় দাঁড়ে দাঁড়ে ঘুরছেন ভুক্তভোগীরা। সিরাজগঞ্জ প্রতিনিধি এইচ.এম. মোনায়েম খানের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় বেকার যুবকদের সরকারি চাকরি দেওয়া ও বিদেশে নেওয়ার কথা বলে জনপ্রতি 2 থেকে 10 লাখ টাকা নিয়ে উধাও হয়েছেন চালা গ্রামের আব্দুল মতিন। এই প্রতারকের খপ্পরে পা দেন তার বন্ধু রাসেল হোসেন। রাসেলের ছোট ভাইকে চাকরি দেওয়ার কথা বলে 3 ধাপে 8.5 লাখ টাকা নিয়ে সাদা টেম্পে স্বাক্ষর করে মতিন। 3 বছরেও চাকরি দিতে না পারায় টাকা ফেরত চাইলে মতিন টাকা দেওয়ার কথা বলে গত অক্টোবর আশুলিয়ার উত্তর গাজীরচর এলাকার একটি ভবনে রাসেলকে আটকে রাখে। 2 দিন পর ক্ষতবিক্ষত অবস্থায় রাসেলের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রথমে ধার হিসাবে, পরে চাকরির ব্যাপারে ওকে পুরো টাকা আমরা দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে আজ না কাল না পরশু এরকম করে আমাদের টাকা না দিয়ে পরে আমাদের ভাইকে বলছে যে আমি টাকা দেব। ঢাকায় আশুলিয়ায় গাজীরচর নামে একটা স্থানে টুকু সাহেবের বাসা। আমার ছোট একটা মেয়ে আছে, আমার এই মেয়ে আর আমার জীবন কিভাবে কাটাবো এই বিচার আমি চাই। আর আমি আর কিছু চাই না, আমি ফাঁসি চাই। যার পরে দীর্ঘ 1.5 বছর পরে আমার ছেলেকে ফোন দিয়ে যোগাযোগ করে কয় যে, রাসেল আমি তো এলাকায় আরো মেলা টেহার ঋণ আছে, আমি তো ঋণ দিতে পারি না, আমি মানুষ মাইরে হালা দিব, তাহলে আপাতত তোমার টাকাটা দেই। শ্বশুরবাড়িতে শাশুড়ির সামনেই মতিন এসব টাকা নিতেন। এমন ঘটনার ভিডিও থাকলেও এখন অস্বীকার করছেন মতিনের শাশুড়ি। বাসার থেকে আমার ছেলে আমি কোনো আমরা টাকা পয়সা নেই, আমাদেরকে কেউ জানায় 1 টাকা আমাদের সামনে ওই ছেলেকে দেয়। আশুলিয়া থানার ঘটনায় মামলার নথি পাঠিয়েছে পুলিশ। আসামি গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে, জানিয়েছেন বেলকুচি থানার অফিসার ইনচার্জ। আসামি মতিন ওর বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে। যদি এলাকার লোকজন আমাদের লিখিত কোনো অভিযোগ দেয়, আমরা আইনগত ব্যবস্থা নেব এবং আমরা আশাবাদী যে ওদের আশুলিয়া থানা যদি আমাদের কাছ থেকে সহায়তা চায়, আমরা সর্বোত্তক সহায়তা করে আসামিদের গ্রেফতার করব। এদিকে রাসেল হত্যার ঘটনায় ও আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে বেলকুচি থানার সামনে ভুক্তভোগীদের স্বজন ও কয়েক গ্রামের নারী পুরুষ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। ইলিয়াস কমল, মাই টিভি। টাঙ্গাইলের মির্জাপুরের বস্তায় আদা চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন এক উদ্যোক্তা। বাড়ি 2 জাতের 4000 বস্তা এর সমপরিমাণে আদা মাটিতে চাষ করেছেন তিনি। মাটির তুলনায় বস্তায় আদার ফলন ভালো হয় সামনের বছর 20,000 বস্তা আদা চাষের আশা করছেন তিনি। তার দেখা দেখি এরই মধ্যে বস্তায় আদা চাষের উদ্যোগ নিয়েছেন অনেকেই। প্রতিনিধি মোহাম্মদ মোশাররফ হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট।
টাঙ্গাইলের মির্জাপুরের বাসতৈল ইউনিয়নের গায়ের বেতিল এলাকার পশু চিকিৎসক আবুল হোসেন চিকিৎসার পাশাপাশি 4000 বস্তায় আদা চাষ করেছেন তিনি। তাছাড়া 4000 বস্তা সমপরিমাণ আদা মাটিতেও চাষ করেছেন তিনি। চলতি বছরের শুরুর দিকে দিনাজপুর থেকে বাড়ি 2 জাতের 8 মণ আদা এনে রোপণ করেন আবুল হোসেন। মাটিতে রোপণ করা আদার তুলনায় বস্তায় আদার ফলন হয়েছে অনেক বেশি। বস্তার মাঝে সুবিধা হয়, এটা বাইরে থেকে কোনো ছত্রাক ব্যাকটেরিয়া এগুলো আক্রমণ করতে পারে না, কোনো অসুখ বিসুখ বালা মুসিবত নিচে থেকে কেসে এইগুলা কোনো সময় বস্তার মাঝে ঢুকতে পারে না। এই কারণে আদাগুলো সবসময়ই ভালো থাকে। মালিক দয়া করলে এই বছর পরিমাপে 8000 বস্তার মতো করছি। যদি আল্লাহ দয়া করে তাহলে আমি সামনের বছর 20000 বস্তার মতো আমি একটা উদ্যোগ নিয়ে রাখছি। বস্তায় আদা চাষ করা যায় এমন বিষয় জানতেন না স্থানীয়রা। আবুল হোসেনের এই ফলন দেখে এই পদ্ধতিতে আদা চাষে ঝুঁকছেন তারা। 50-55 বছরে এরকম আদা দেখি নেই যে বস্তার মধ্যে আদা হয়। আমরা দেখি আগামী চান্সে রোয়ার নিয়ে ব্যবস্থা করতেছি। এইরকম আদা চাষ আগে পর্বে কখনো আমাদের পাহাড় অঞ্চল আসে নাই, এই সর্বপ্রথম আসলো। তবে আদা চাষ দেখে খুব ভালো লাগলো। এই পদ্ধতিতে আদা চাষ করার জন্য আমিও উদ্বুদ্ধ। এরই মধ্যে বীজ হিসেবে আবুল হোসেনের বেশিরভাগ আদাই বিক্রি হয়ে গেছে। বস্তায় চাষ করা আদার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, আর বাড়ি 2 জাতের আদার আঁশ না থাকায় ফলনও হয় ভালো বলছে কৃষি বিভাগ। সার প্রয়োগ করছে নির্দিষ্ট সুষম মাত্রায় এবং ছত্রাকনাশক এবং কীটনাশক ব্যবহার করার ফলে আমরা আশা করতেছি প্রতি বস্তায় আমরা 2 থেকে 2.5 কেজি গড়ে আদা পাবো। এবং এই আদাগুলো আমাদের আশেপাশের গ্রাম থেকে কৃষকরা উদ্বুদ্ধ হয়ে অনেকে চাষ করতে আগ্রহী হয়েছে। এবছর টাঙ্গাইল জেলায় 1,05,000 বস্তা আদা চাষের লক্ষ্যমাত্রা ধরা হলেও চাষ হয়েছে 85,000 বস্তা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।